অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকার তীব্র প্রয়োজনে রাঘব সিইও অনন্যার কাছে চাকরির আবেদন নিয়ে আসে। কোনো বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা না থাকায় অনন্যা তাকে সরাসরি প্রত্যাখ্যান করেন, কিন্তু রাঘবের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে একটি অনৈতিক প্রস্তাব দেন। অনন্যা জানান, যদি রাঘব তার সাথে একটি রাত কাটায় তবেই তার মায়ের চিকিৎসার খরচ এবং চাকরি দুটোই মিলবে। সন্ধ্যা ধীরে ধীরে শহরের ওপর নেমে আসছিল। আকাশে হালকা কমলা আলো অবশিষ্ট ছিল, যা কাঁচের উঁচু ইমারতগুলোর উপর পড়ে চকচক করছিল। সেই ইমারতগুলোর মধ্যে একটা সবচেয়ে উপরের তলায় একটা বিশাল কাঁচ দিয়ে ঘেরা অফিস আলোয় ডুবেছিল। সেই অফিসের নীরবতা ছিল অন্যরকম। ভারী ঘরের ঠিক মাঝখানে থাকা বড় টেবিলের পেছনে নয়, বরং জানলার সামনে দাঁড়িয়েছিল অনন্যা মেরেরা। তার পিঠ শহরের দিকে ছিল, কিন্তু তার নজর যেন কোথাও আটকে ছিল। হাতে কফির মগ ছিল, কিন্তু সেটা ছিল স্রেফ একটা অবলম্বন, পান করার জন্য নয়। নিচে শহর ছুটছিল, কিন্তু তার ভেতর সবকিছু থমকে ছিল। তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ ছিল, যা মেকআপও পুরোপুরি লুকাতে পারছিল না। সে সিইও ছিল, কিন্তু এই মুহূর্তে তাকে স্রেফ একজন মানুষ মনে হচ্ছিল, যে কিছু অনুভব করছিল বা হয়তো কিছু চেপে রাখছিল। দরজায় হালকা টোকা পড়ল। কামিন, সে পেছনে না তাকিয়েই বলল। দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে পা রাখল রাঘব। সে ভেতরে তাকাতেই তার কদম নিজে থেকেই ধীর হয়ে গেল। এত উচ্চতা, এত বড় অফিস, এত নিস্তব্ধতা, এই সবই তার জন্য নতুন ছিল। সে নিজের পুরনো জুতোর দিকে তাকাল, তারপর সামনের সেই চকচকে মেঝে দেখল, এবং তার মনে হল সে যেন এখানকার অংশই নয়। ম্যাম, মে আই কামিন? তুমি ভেতরে চলে এসছ। অনন্যা এখন নিজের চেয়ারে বসে পড়েছিল। রাঘব কিছুটা ঘাবড়ে গেল। সরি ম্যাম, বসো। সে সামনের চেয়ারটার দিকে ইশারা করল। রাঘব বসল, কিন্তু পুরোপুরি নয়, যেন যে কোনো সময় উঠে পড়ার জন্য তৈরি হয়ে আছে। তার হাত দুটো আপোষে জড়ানো ছিল, আঙুলগুলো বারবার নড়ছিল। অনন্যা তার ফাইলটা তুলল। তার নজর ছিল তীক্ষ্ণ। সে প্রতিটি লাইন এমনভাবে পড়ছিল যেন কিছু খুঁজছে। ঘরে কিছু সেকেন্ড পর্যন্ত শুধু কাগজের শব্দই প্রতিধ্বনিত হতে থাকল। রাঘবের শ্বাস দ্রুত চলছিল। সে নিজের ঠোঁট কামড়াল। রাঘব শর্মা। সে মাথা তুলল। বিএ পাস। কোনো বিশেষ দক্ষতা নেই, কোনো কর্পোরেট অভিজ্ঞতা নেই। প্রতিটি শব্দ রাঘবের আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছিল। আর তুমি এখানে কাজ চাও? রাঘব ধীরে বলল। জি ম্যাম, আমার প্রয়োজন আছে। প্রয়োজন? অনন্যা হালকা স্বরে পুনরাবৃত্তি করল। সে ফাইল বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল। তুমি জানো এই কোম্পানি কোথায় দাঁড়িয়ে আছে? আর তুমি কোথায় দাঁড়িয়ে আছো? রাঘব চুপ হয়ে গেল। সে জবাব দিল না, কারণ সে জানত। পার্থক্যটা বোঝো। তার কণ্ঠস্বর এখন আরও ঠান্ডা ছিল। জি। কিছু মুহূর্তের জন্য দুজনের মধ্যে নীরবতা ছেয়ে গেল। রাঘবের ভেতরে কিছু একটা চলছিল। সে জানত এখনই না বললে হয়তো আর কখনো সুযোগ পাবে না। সে সাহস সঞ্চয় করল। ম্যাম, আমার শুধু একটা সুযোগ চাই। অনন্যা তার দিকে তাকাল। সুযোগ? তার চোখে হালকা একটা তীক্ষ্ণ চমক এলো। তোমাদের মতো লোকেরা সুযোগ শব্দটা খুব সহজেই বলে ফেল। রাঘব ঢোক গিলে বলল, কিন্তু আমি সত্যি সত্যি। সে হালকা হাসল। সত্যি এটাই যে তুমি এই কাজের যোগ্য নও। এটা শুনেই রাঘবের নজর নিচে ঝুঁকে গেল। তার আঙুলগুলো আরও শক্ত হয়ে গেল। কিছু সেকেন্ড পর সে খুব ধীরে বলল, ম্যাম, আমার মা। তার কণ্ঠস্বর সেখানেই আটকে গেল। অনন্যা চুপ থাকল। মা খুব অসুস্থ। ঘরের হাওয়া কিছুটা বদলে গেল। ডাক্তার বলেছে যদি তাড়াতাড়ি অপারেশন না হয় তাহলে। তার চোখে জল ভরে এলো, কিন্তু সে নিজেকে কাঁদতে দিল না। আমার কাছে টাকা নেই। সে প্রথমবারের মতো সরাসরি অনন্যার দিকে তাকাল। আমি যে কোনো কিছু করতে রাজি আছি। এই শব্দগুলো ঘরে প্রতিধ্বনিত হল। অনন্যার নজর তার উপর স্থির হয়ে গেল। কিছু সেকেন্ড পর্যন্ত সে কিছু বলল না। তারপর ধীরে ধীরে উঠল। তার প্রতিটি কদম ছিল মাপা। সে রাঘবের পাশে এসে দাঁড়াল, এত কাছে যে রাঘব তার সুগন্ধ অনুভব করতে পারছিল, এবং তার শীতল উপস্থিতিকেও। যে কোনো কিছু? সে ধীরে জিজ্ঞেস করল। রাঘব মাথা নিচু করে নিল। জি। অনন্যা একটা দীর্ঘশ্বাস নিল। তার চোখে এক মুহূর্তের জন্য কিছু একটা চমকাল। যন্ত্রণা নাকি স্মৃতি? কিন্তু সেই মুহূর্তটা কেটে গেল। এখন তার কণ্ঠস্বর আবার সেই আগের মতোই শক্ত ছিল। তাহলে শোনো। রাঘবের হৃৎস্পন্দন বেড়ে গেল। যদি তুমি একটা রাত আমার সাথে কাটাও, রাঘবের মস্তিষ্ক অসাড় হয়ে গেল, তাহলে তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে, আর এই চাকরিটাও তোমার হবে। নিস্তব্ধতা এতটাই গভীর যে মনে হচ্ছিল শব্দও ভয় পাচ্ছে।
রাঘবের চোখ ছানা বড়া হয়ে গেল। ম্যাম, এটা এটা রসিকতা? আমি রসিকতা করি না। তার কণ্ঠস্বর ছিল একেবারে সোজাসাপটা। রাঘবের ভেতরে কিছু একটা ভেঙে গেল। আপনার মনে হয় আমি? তার কথা শেষ হতে পারল না। আমার কিছু মনে হয় না, অনন্যা বলল। আমি শুধু অফার দিচ্ছি। এটা ভুল। ভুল আর ঠিক? সে হালকা হাসল। এই শব্দগুলো শুধু দুর্বল লোকেরা ব্যবহার করে। এটা শুনে রাঘবের ভেতরে রাগ উছলে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মায়ের মুখটা সামনে ভেসে এলো। অক্সিজেন মাস্ক, দুর্বল হাত। ব্যাটা, তুই চিন্তা করিস না। ডাক্তারের কণ্ঠস্বর। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। তার শ্বাস ভারী হয়ে এলো। সে চোখ বন্ধ করে নিল। কিছু সেকেন্ড যা তার জন্যে জীবনের দীর্ঘতম সেকেন্ড ছিল। তারপর সে চোখ খুলল। যদি আমি মানা করে দিই? দরজা ওই যে, ওখানে। অনন্যা কোনো ভাবাবেগ ছাড়াই বলল এবং ফিরে নিজের চেয়ারে বসে পড়ল। আর তোমার মা? সে বাক্যটা অসম্পূর্ণ রাখল। রাঘব বুঝে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার কদমগুলো ছিল ভারী। প্রতিটি পা যেন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে দরজার কাছে পৌঁছল, হাত হ্যান্ডেলে রাখল, কিন্তু তার হাত সেখানেই থেমে গেল। তার আঙুলগুলো কাঁপছিল। সে চোখ বন্ধ করল এবং ঠিক সেই মুহূর্তে, ব্যাটা, মায়ের কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হল। আমার কিছু হবে না। একটা অশ্রুবিন্দু তার গাল বেয়ে পড়ল। সে ধীরে মাথা নিচু করে নিল। তার সমস্ত জেদ, সমস্ত আত্মসম্মান সেই এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে ঘুরল। তার চোখ লাল ছিল। ম্যাম? অনন্যা তার দিকে তাকাল। সিদ্ধান্ত নিয়েছ? কিছু সেকেন্ড পর্যন্ত সে কিছু বলল না। তারপর, আমি রাজি। তার কণ্ঠস্বর খুব ধীর ছিল, কিন্তু স্পষ্ট ছিল। ঘরে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। অনন্যা তার দিকে তাকিয়ে রইল। এবার তার নজর অন্যরকম ছিল, যেন সে কিছু বোঝার চেষ্টা করছিল বা কিছু মনে করছিল। কিন্তু পরের মুহূর্তেই, গুড। সে ফাইল বন্ধ করল। আজ রাত 9টা। সে টেবিলের উপর একটা কার্ড রাখল। ঠিকানা এখানে আছে। রাঘব সেই কার্ডটা তুলে নিল। তার হাত তখনও কাঁপছিল। সে কিছু বলল না, শুধু মাথা নত করে বাইরে বেরিয়ে গেল। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঘর আবার খালি হয়ে গেল। কিছু সেকেন্ড পর্যন্ত অনন্যা ওখানেই বসে থাকল। তারপর সে একটা দীর্ঘশ্বাস নিল। তার আঙুলগুলো হালকা কাঁপল। সে নিজের চোখ বন্ধ করল এবং একটা অশ্রুবিন্দু চুপচাপ তার গাল বেয়ে গড়িয়ে গেল। সে খুব ধীর গলায় বলল, প্রতিবার একই গল্প। কিছু সেকেন্ডের নীরবতা। তারপর সে নিজেকে সামলে নিল। মুখমণ্ডল আবার কঠোর হয়ে গেল। কিন্তু তার চোখ দুটো তখনও কিছু বলছিল, বা হয়তো এবার কিছু অন্যরকম ছিল। রাত ঠিক 9টা বাজতে 5 মিনিট বাকি ছিল। শহরের আলো এখন পুরোপুরি জেগে উঠেছিল। রাস্তাঘাট জগমগ করছিল। কিন্তু সেই আলোর মাঝেও কিছু অন্ধকার এমন থাকে যা শুধু হৃদয়ে থাকে। রাঘব একটা বড় বাংলোর বাইরে দাঁড়িয়েছিল। তার হাতে সেই কার্ডটা ছিল যেটা অনন্যা দিয়েছিল। সে আরও একবার সেই ঠিকানাটা দেখল, তারপর সেই উঁচু গেটটা। তার হৃদয় দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। সে নিজেকে ধীরে ধীরে বলল, শুধু মায়ের জন্য। তার আঙুলগুলো কাঁপছিল। সে কল বেল টিপল। কিছু সেকেন্ড পর গেট নিজে নিজেই খুলে গেল। ভেতরের রাস্তা আলোয় ভরা ছিল, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। সে ধীরে ধীরে ভেতরে চলে গেল। প্রতিটি কদমের সাথে সাথে তার হৃদয় ভারী হয়ে যাচ্ছিল। প্রধান দরজার কাছে পৌঁছতেই সে থেমে গেল। সে একটা দীর্ঘশ্বাস নিল এবং দরজায় হালকা টোকা দিল। দরজা খুলল। সামনে অনন্যা দাঁড়িয়েছিল। কিন্তু আজ সে অফিসের সেই অনন্যা ছিল না। সাধারণ পোশাকে, কোনো জাঁকজমক ছাড়া, এবং তার মুখে সেই কঠোরতা ছিল না। কিছু মুহূর্তের জন্য দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর অনন্যা ধীরে বলল, এসে গেছো তুমি? রাঘব মাথা নাড়ল। ভেতরে এসো। তার কণ্ঠস্বর আজ কিছুটা আলাদা ছিল, নরম কিন্তু ক্লান্ত। রাঘব ভেতরে এলো। বাড়িটা খুব বড় ছিল, কিন্তু অদ্ভুতভাবে খালি, যেন এখানে কেউ থাকে তো বটেই, কিন্তু বেঁচে নেই। বসো। রাঘব সোফায় বসে পড়ল। তার নজর নিচুর দিকে ছিল। কিছু সেকেন্ড পর্যন্ত কেউ কিচ্ছু বলল না। তারপর অনন্যা জিজ্ঞেস করল, ভয় লাগছে? রাঘব হালকা মাথা তুলল, তারপর নিচু করে নিল। হ্যাঁ। অনন্যা ধীরে বলল, ভালো, ভয় থাকা উচিত। তারপর সে তার সামনে বসল। দুজনের মাঝে শুধু একটা টেবিল ছিল এবং অনেক না বলা কথা। তুমি এখনো ফিরে যেতে পারো, সে হঠাৎ বলল। রাঘব চমকে গেল। আমি তোমাকে বাধ্য করিনি। তার কণ্ঠস্বর একেবারে পরিষ্কার ছিল। সিদ্ধান্ত তোমার, এখনো। রাঘব কিছু সেকেন্ড পর্যন্ত চুপ থাকল। তারপর সে ধীরে বলল,
যদি আমি চলে যাই তবে আমার মা। তার কণ্ঠস্বর ভেঙে গেল। অনন্যা তার কথা শেষ করতে দিল না। আমি বললাম না, পছন্দ তোমার। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাঘব নিজের মুঠি শক্ত করে নিল। আমি থাকব, সে ধীরে বলল। অনন্যা তাকে মন দিয়ে দেখল। তার চোখে এবার অন্য কিছু ছিল, যেন সে শুধু জবাব নয়, তার ভিতরের সত্তাটাকে পড়ছিল। তারপর সে ধীরে বলল, ঠিক আছে। কিছু মুহূর্তে নীরবতার পর সে উঠল। চলো। রাঘবের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু যেমনই সে তার পেছন পেছন হাঁটতে শুরু করল, অনন্যা হঠাৎ থেমে গেল। সে তার দিকে না তাকিয়েই বলল, তুমি জানো, এটা প্রথমবার নয়। রাঘব থেমে গেল। আমি আগেও অনেককে এই অফার দিয়েছি। তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, শুধু ক্লান্তি ছিল। প্রতিবার সবাই বিনা চিন্তায় হ্যাঁ বলেছে। সে ধীরে ধীরে ঘুরল। কেউ একবারও এটা জিজ্ঞেস করেনি যে কেন। রাঘব চুপ ছিল। কেউ এটা বলেনি যে এটা ভুল। তার চোখ এখন সরাসরি রাঘবের উপর ছিল। তুমি বলেছিলে? রাঘবের কাছে কোনো জবাব ছিল না। এবং তবুও তুমি এখানে এসেছ। এই শব্দগুলো যেন রাঘবের হৃদয়ে গেঁথে গেল। রাঘব ধীর গলায় বলল, আমি বাধ্য। অনন্যা হালকা মাথা নাড়ল। সবাই এটাই বলে। তারপর সে হঠাৎ বলল, যদি আমি এখনই বলি যে তোমাকে কিছুই করতে হবে না, তবুও তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে, তবে কি তুমি এখানে থামবে? এই প্রশ্নটা সরাসরি তার হৃদয়ে আঘাত করল। রাঘব চুপ হয়ে গেল। সে জবাব দিল না, কারণ সে নিজেও জানত না। অনন্যা তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে হাসল, কিন্তু সেই হাসিতে ছিল যন্ত্রণা। এটাই তফাত, প্রয়োজন আর মানবতার মাঝে। সে পিছিয়ে গেল। রিল্যাক্স, আজ তোমাকে কোনো ডিল পূরণ করতে হবে না। রাঘব কিছুই বুঝতে পারছিল না। বসো। দুজনেই আবার বসল। কিছু সেকেন্ড পর্যন্ত শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। তারপর অনন্যা ধীরে ধীরে বলতে শুরু করল, কিছু বছর আগে আমিও তোমার জায়গায় ছিলাম। রাঘব তার দিকে তাকালো। আমার বাবা অসুস্থ ছিলেন। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দ ছিল ভারী। আমার কাছে টাকা ছিল না। তার চোখ দুটো যেন দূরে কোথাও হারিয়ে গেল। আর একজন লোক আমাকেও ঠিক এই অফারটাই দিয়েছিল। ঘরটা যেন আরও শান্ত হয়ে গেল। আমি রাজি হয়ে গিয়েছিলাম। রাঘবের বুক কেঁপে উঠল, কারণ আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। একটা অশ্রুবিন্দু তার গাল বেয়ে নামল, কিন্তু সে সেটা মুছল না। সেই রাতে আমি শুধু আমার বাবাকে বাঁচাইনি, সে থামল। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। রাঘবের চোখ ভরে এলো। তারপর আমি বদলে গেলাম। তার কণ্ঠস্বর এখন ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে এই পৃথিবীতে হয় তুমি ব্যবহৃত হও, নয়তো তুমি ব্যবহার করো। ঘরে এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু প্রতিবার যখন কেউ আমার সামনে ঠিক সেভাবেই এসে দাঁড়ায়, যেভাবে আমি দাঁড়িয়েছিলাম, সে রাঘবের দিকে তাকালো। তখন আমি এটা দেখতে চাই যে কেউ কি আলাদা হতে পারে। রাঘবের শ্বাস ভারী হয়ে এলো। আজ তুমি আমাকে কিছুটা আশা দিয়েছ, সে ধীরে বলল। তারপর সে টেবিলের ওপর একটা ফাইল রাখল। এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। রাঘবের চোখ ছানা বড়া হয়ে গেল। আর এটা? সে আরও একটা কাগজে গিয়ে দিল, তোমার মায়ের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা। রাঘবের হাত কাঁপতে লাগল, কিন্তু অনন্যার কণ্ঠস্বর আবার কঠোর হয়ে গেল। এই সব তুমি বিনামূল্যে পাচ্ছ না। রাঘব ভয় পেয়ে জিজ্ঞেস করল, তাহলে? তোমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কেমন প্রতিশ্রুতি? অনন্যা তার কাছে এলো। কখনো কোনো নিরুপায় মানুষের অসহায়তার সুযোগ নেবে না। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু খুব বলিষ্ঠ। কখনো কাউকে সেই মোড়ে দাঁড় করাবে না যেখানে সে নিজের কাছে হেরে যায়। রাঘবের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি কথা দিচ্ছি। অনন্যা প্রথমবারের মতো শান্তিতে শ্বাস নিল, যেন তার ভেতরের কোনো বোঝা হালকা হয়ে গিয়েছে। যাও, সে ধীরে বলল, নিজের মায়ের কাছে যাও। রাঘব উঠে দাঁড়ালো। সে এক মুহূর্তের জন্য তাকে দেখল, তারপর হঠাৎ নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। অনন্যা চমকে গেল। এ কি করছো? রাঘবের কণ্ঠস্বর কাঁপছিল। আপনি আমাকে পতন থেকে বাঁচিয়ে দিলেন। অনন্যার চোখ ভরে এলো। সে তাকে টেনে তুলল। না, তুমি নিজে পড়নি। কিছু মুহূর্তের জন্য দুজনেই চুপ থাকল। তারপর রাঘব ঘুরে চলে গেল। দরজা বন্ধ হল। বাড়িটা আবার শান্ত হয়ে গেল। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে জানলার দিকে তাকালো। শহর এখনও ঝকঝক করছিল, কিন্তু এবার তার মুখে হালকা প্রশান্তি ছিল। সে নিজেকে বলল, হয়তো আমি পুরোপুরি ভেঙে যাইনি। এবং তার চোখ থেকে আরও একটা অস্ত্রবিন্দু পড়ল, কিন্তু এবার সেটা যন্ত্রণার ছিল না। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।
দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।